শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর নমুনা। পূর্বের ক্লাসে আমরা কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা জেনে এসেছিলাম। আজকে আমরা জানবো একটা নমুনার মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে কিভাবে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। আশা করি উদাহরণের মাধ্যমে তোমাদের অঙ্কটা করলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে বলা আছে ইশরাক ট্রেডার্স লিমিটেড প্রতিটা 100 টাকা মূল্যের 10,000 সাধারণ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধনকৃত হয়। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির রেয়ামিনটি ছিল নিম্নরূপ। এখানে ইস্যুকৃত এবং বিলিকৃত মূলধন দেয়া রয়েছে 5 লক্ষ টাকা। প্রাথমিক খরচ, সুনাম, সঞ্চিতির তহবিল, 10% বিনিয়োগ এবং এখানে একটা ডেট দেয়া আছে জুলাই মাসের 2012 সাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আমাদের কিন্তু যখন বিনিয়োগের সুদ নির্ণয় করব তখন আমরা কত মাসে নির্ণয় করব? 6 মাসের বিনিয়োগের সুদ নির্ণয় করব। 6% ঋণপত্র দেয়া আছে যেটা বছরের শুরু থেকে, তাহলে এটা পুরা বছরের ঋণের সুদ নির্ণয় করতে হবে। এছাড়া আসবাবপত্র দেয়া আছে, ইজারা সম্পত্তি 25 বছর মেয়াদি দেয়া আছে। যেহেতু বছর মেয়াদি দেয়া আছে সেজন্য আমাদের অবলোপন বের করতে হবে। এছাড়া কলকব্জা দেয়া আছে 60,000 টাকা। দালান কোঠা মজুদ, এটা অবশ্যই প্রারম্ভিক মজুদ কারণ তারিখ দেয়া রয়েছে। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় পরিবহন, মজুরি, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, ঋণপত্রের সুদ, বিনিয়োগের সুদ, সাধারণ খরচ, বেতন। এখানে কিন্তু একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ 2,500 টাকা দেয়া আছে আর ওখানে দেয়া আছে কিছু টাকা নেওয়ার। দুটোর আমাদের পার্থক্য বের করে দেখতে হবে যে কোনো প্রকার অনাদায়ী বিনিয়োগের সুদ আছে কিনা, তাহলে এটা আর্থিক অবস্থা বিবরণী করার সময় আসবে। এছাড়া পৌর কর দেয়া আছে, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ এগুলো সবই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অন্তর্বর্তী লভ্যাংশ দেয়া আছে 50,000 টাকা। রক্ষিত আয়ের উদ্বৃত্ত দেয়া আছে 95,000 টাকা, যেটা সমাপনী রক্ষিত আয়ের উদ্বৃত্ত। অর্থাৎ এটা কিন্তু আর্থিক অবস্থা বিবরণী যখন তৈরি করা হবে তখন এটা দরকার পড়বে। এছাড়া আছে ব্যাংক জমা 70,500 টাকা। আরো কিছু তথ্যসমূহ দেয়া রয়েছে, যেমন সমাপ্তি মজুদ অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 1,75,000 টাকা। অবচয় দেয়া রয়েছে। দালান কোঠার উপর আমাদের কত হবে? 2.5% ধরতে হবে। কলকব্জের উপর 5%, আসবাবপত্রের উপর 10%, বকেয়া বেতন 5,000 টাকা, অগ্রিম প্রদত্ত পৌরকর 3,000 টাকা, প্রাথমিক খরচ এবং সুনামের অবলোপন হবে 10%। এগুলো সব কিছুর উপর আমাদের কিন্তু আলাদা করে অবচয় এবং অবলোপন ধরতে হবে। প্রাপ্য হিসেবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমরা প্রশ্নে দেখে এসেছিলাম পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে, এর সাথে অন্তর্ভুক্ত হচ্ছে 5% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতির তহবিলে 14,000 টাকা স্থানান্তর করতে হবে। তোমার করণীয় কাজ হচ্ছে 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আর্থিক অবস্থা বিবরণী। তো ঠিক একইভাবে আগের ক্লাসের মতোই আমাদের প্রথমেই প্রতিষ্ঠানটার নাম লিখতে হবে। এখানে ইশরাক ট্রেডার্স লিমিটেড লিখতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম প্রশ্নে যেটা দেয়া। তারপরে অবশ্যই কি বিবরণী প্রস্তুত করা হচ্ছে সেই বিবরণীর নাম লিখতে হবে। এখানে আর্থিক অবস্থা বিবরণী লিখতে হবে। তারপর কত সালের কত তারিখে, প্রশ্নে বলাই ছিল 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হচ্ছে সেই বিষয়টা লিখতে হবে। আমি আশা করছি তোমরা সবাই আগের ক্লাসের আর্থিক অবস্থা বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই জিনিসটা জেনে এসেছো। তাহলে তোমাদের আজকের ক্লাসের অঙ্ক বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে 3টা কলাম করতে হবে। প্রথমেই আমরা কি বের করব? ধাপে ধাপে আমরা শ্রেণী বিন্যস্ত প্রক্রিয়ায় আর্থিক অবস্থা বিবরণী তৈরি করব, যেখানে প্রথমে সম্পদ সমূহগুলো নির্ণয় করতে হবে বিভিন্ন ধাপে। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ভুয়া সম্পত্তি, এই জিনিসগুলো বের করতে হবে। এছাড়া দায় সমূহ নির্ণয় করতে হবে ধাপে ধাপে, যেমন চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, শেয়ার মালিকদের সত্ত্ব, এভাবে দায়গুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি নির্ণয় করব? স্থায়ী সম্পত্তি নির্ণয় করব। স্থায়ী সম্পত্তি নির্ণয়ের জন্য আমাদের প্রশ্নে দেখে আসতে হবে কি কি স্থায়ী সম্পত্তি রয়েছে। এছাড়া এখানে স্থায়ী সম্পত্তির সাথে আমরা কিছু অস্পর্শনীয় সম্পত্তি অন্তর্ভুক্ত করেছি, কিন্তু তোমরা চাইলে অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো রয়েছে, যেগুলো ধরা ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, এই সম্পত্তিগুলোকে আলাদা নামে লিখে তারপর লিপিবদ্ধ করা যেতে পারে। প্রশ্নে সুনাম দেয়া রয়েছে 70,000 টাকা। এই 70,000 টাকা কিন্তু তোমার জন্য একটা অস্পর্শনীয় সম্পত্তি। এছাড়া আরো কি কি দেয়া আছে? দেয়া আছে আসবাবপত্র, যেটা আমাদের জন্য স্থায়ী সম্পত্তি, ইজারা সম্পত্তি, কলকব্জা। এছাড়া দালান কোঠা, এই হিসাবগুলোর সাথে যে অসমন্বয়কৃত তথ্য রয়েছে, অর্থাৎ
অবচয় দালান কোঠার 2.5% হারে ধরতে হবে, কলকবজার 5% হারে ধরতে হবে, আসবাবপত্র 10% হারে ধরতে হবে, প্রাথমিক খরচ এবং সুনামের অবলোপন ধরতে হবে 10% হারে। এই হিসাবগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাই সুনামের উপর 10% অবলোপনের পর আসছে 10% অবলোপন বাদ দিয়ে দেখাতে হবে, তাহলে আসছে কত? 63,000 টাকা। ঠিক একইভাবে দালান কোঠার উপর আমাদের কত পার্সেন্ট ধরতে হবে? 2.5% হারে, অর্থাৎ 2,40,000 টাকার উপর 2.5% অবচয় করার পর আসছে পুঞ্জীভূত অবচয় 6,000 টাকা। এই 6,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে 2,34,000 টাকা আসবে। ইজারা সম্পত্তি 25 বছরের জন্য 50,000 টাকা দেওয়া ছিল, 50,000 টাকাকে 25 দিয়ে ভাগ করার পর প্রতি বছর আসছে 2,000 টাকা। ইজারা সম্পত্তি বাদ দিতে হবে অবলোপন লিখে, আমরা এটা অবচয় লিখতে পারবো না, অবলোপন লিখে ঠিক একইভাবে 2,000 টাকা বাদ দিয়ে 48,000 টাকা লিখতে হবে। এরপর কলকবজা পুঞ্জীভূত অবচয়, ওখানে প্রশ্নে বলা ছিল একইভাবে 5% হারে, তাই 60,000-এর উপর 5% করার পর এসেছে 3,000 টাকা। এই 3,000 টাকাও বাদ দিয়ে কলকবজা কত রয়েছে সেটা বের করতে হবে, অর্থাৎ 57,000 টাকা লিখতে হবে এবং আসবাবপত্র 25,000 থেকে 2,500 টাকা বাদ দিয়ে 22,500 টাকা লিখতে হবে। তাহলে মোট স্থায়ী সম্পত্তি বের করার জন্য আমাদের প্রথমে এই সব টাকার অ্যামাউন্টগুলো যোগ করতে হবে। যোগ করার পর কত আসছে দেখতে হবে। টোটাল অ্যামাউন্ট আসছে 4,24,500 টাকা। এই 4,24,500 টাকা হচ্ছে মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ, যেটা এই কলামে লিখতে হবে। এরপর আমরা নির্ণয় করব কোন প্রকার বিনিয়োগ আছে কিনা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকলে সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকার পরিমাণটুকু এখানে আসবে। প্রশ্নে আমরা দেখতেই পাচ্ছি 10% বিনিয়োগ বলাই আছে, অর্থাৎ এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এছাড়া আর কিছু চলতি সম্পত্তি এখানে দেখা যাচ্ছে না, এখানে চলতি সম্পত্তি কিছু দেখা যাচ্ছে, সেই চলতি সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যেমন প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটুকু আমাদের মাইনাস করে দেখাতে হবে। এছাড়া ব্যাংক জমা রয়েছে, আরো হিসাবগুলো চলতি সম্পত্তিতে আসবে। সমাপনী মজুদ পণ্য আসবে চলতি সম্পত্তিতে, অগ্রিম প্রদত্ত পৌরকর চলতি সম্পত্তিতে আসবে। এই হিসাবগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাই বিনিয়োগ লিখে 10% বিনিয়োগ লিখে টাকার পরিমাণটুকু 50,000 টাকা ডিরেক্ট বসিয়ে দিব, কারণ এখানে আর কোনো বিনিয়োগ নেই, তাই একবারে থার্ড কলামে বসানো হচ্ছে। এছাড়া চলতি সম্পত্তি কি কি আসবে? সমাপনী মজুদ পণ্য 1,75,000 টাকা, সমন্বয়ে বলা ছিল সেই টাকার পরিমাণ লিখতে হবে। প্রাপ্য হিসাব 70,000 টাকা, যার মধ্যে 5% হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই আমরা বাদ দিব, বাদ দিয়ে 66,500 টাকা লিখবো। এরপর ব্যাংক জমা 70,500 এবং অগ্রিম পৌরকর সমন্বয় দেওয়া ছিল 3,000। এই সবগুলো চলতি সম্পদ আমরা যোগ করব। যোগ করার পর আসছে 3,15,000 টাকা। এছাড়া অসমন্বিত খরচ কি কি রয়েছে সেগুলো লিপিবদ্ধ করতে হবে। অসমন্বিত খরচ রয়েছে প্রাথমিক খরচ 50,000 টাকা, এই 50,000 টাকা লিখতে হবে। এছাড়া অবলোপন প্রশ্নে বলাই ছিল প্রাথমিক খরচের 10% হারে অবলোপন, এই জন্য এটা ভুয়া সম্পত্তি হওয়ার কারণে আমরা সেই 10% প্রাথমিক খরচ থেকে বাদ দিয়ে দেখাবো, কারণ এটা কিন্তু কোনো সম্পত্তি নয়, এটা কোম্পানির জন্য দীর্ঘমেয়াদের একটা খরচ। তাই 50,000 টাকা থেকে 10% করার পর 5,000 টাকা বাদ দিয়ে আমাদের অসমন্বিত খরচ বা ভুয়া সম্পত্তি আসছে 45,000 টাকা। এবার সব সম্পত্তি যোগ করতে হবে, স্থায়ী সম্পত্তি, বিনিয়োগ, চলতি সম্পত্তি মোট এবং অসমন্বিত খরচাদির মোট যোগ করে আমাদের টাকার পরিমাণ আসলো 8,34,500 টাকা। এটা হচ্ছে মোট সম্পদের পরিমাণ এবং এটা অবশ্যই ডাবল জেড টানতে হবে। এখন আমাদের বের করতে হবে শেয়ার মালিকদের সত্ত্ব এবং দায়সমূহ। এখানে ভুলবশত তার দন্তের স লেখা হয়নি, যার বানান হবে দন্তের স। এই শেয়ার মালিকদের সত্ত্ব এবং দায়সমূহ নির্ণয় করার সময় অবশ্যই আমাদের মোট সম্পদের পরিমাণ একই হতে হবে। যদি একই না হয়ে থাকে তাহলে আমরা বুঝবো অঙ্ক ভুল হয়েছে। প্রশ্নে বলা আছে কি ইস্যুকৃত এবং বিলিকৃত মূলধন কত? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে আসবে। প্রথমে আমরা শেয়ার মালিকদের সত্ত্ব লিখে শেয়ার মূলধন নামে 5 লক্ষ টাকা লিখব। এর সাথে সঞ্চিতি এবং উদ্বৃত্ত যা যা রয়েছে সেই হিসাবগুলো অন্তর্ভুক্ত করতে হবে। প্রশ্নে সঞ্চিতি তহবিল দেয়াই ছিল 96,000 টাকা, তার সাথে সমন্বয়ে বলা হয়েছিল সঞ্চিতি তহবিল থেকে স্থানান্তর করা হয়েছে। এই জন্য সমন্বয়ে বলা আছে সঞ্চিতি তহবিলে 14,000 টাকা স্থানান্তর করতে হবে, অর্থাৎ এটা সঞ্চিতি তহবিলকে বাড়িয়েছে দেখে সঞ্চিতি তহবিলের সাথে যোগ হবে। এই জন্য স্থানান্তর হিসাব 14,000 টাকা যোগ করা হয়েছে। এছাড়া প্রশ্নে রক্ষিত আয়ের উদ্বৃত্ত, এটা অবশ্যই সমাপনী রক্ষিত আয়ের উদ্বৃত্ত দেয়াই আছে 61,500 টাকা। এই 61,500 টাকা সঞ্চিতি তহবিলের সাথে যোগ হবে। আমরা আগের ক্লাসে রক্ষিত আয়ের উদ্বৃত্ত কিভাবে বের করতে হয় সে সম্পর্কে জেনে এসেছি, আশা করি তোমরা সেই ক্লাসটি করে এসেছো। এই 1,10,000 টাকার সাথে 61,500 টাকা আমরা যোগ করব। যোগ করার পর আমাদের আসবে কত? 6,71,500 টাকা।
এছাড়া প্রশ্নে বলাই ছিল 6% ঋণপত্র, যেটা পুরা বছরের জন্য, তাই এটা দীর্ঘমেয়াদী জামানতে ঋণ নামে 6% ঋণপত্রের টাকা 1 লক্ষ টাকাই বসবে। এছাড়া চলতি দায়ে প্রশ্নে আরো কিছু দেওয়া ছিল। ঋণপত্রের সুদ দেওয়া আছে, কিন্তু 6% ঋণপত্র দেওয়া ছিল, এটা আমাদের বের করে নিতে হবে। এছাড়া রক্ষিত আয়ের উদ্বৃত্ত হচ্ছে 61,500 টাকা, প্রশ্নে বলাই ছিল। আমরা একটু আগে কিন্তু রক্ষিত আয়ের উদ্বৃত্তটুকু যোগ করে এসেছি। এছাড়া প্রদেয় হিসাব 57,000 টাকা, প্রদেয় হিসাব, এই সবগুলো হিসাব আমাদের কিন্তু এখন অন্তর্ভুক্ত করতে হবে। বকেয়া বেতন বলা আছে 5,000 টাকা, এটাও কিন্তু চলতি দায়ে আসবে। তাই আমরা দীর্ঘমেয়াদী জামানতে 6% ঋণপত্র, যেই টাকার অ্যামাউন্টটুকু দেওয়া ছিল পুরাটুকুই 1 লক্ষ টাকা লিখবো। চলতি দায়ে প্রদেয় হিসাব বলা ছিল যেটা 57,000 টাকা, সেটা এসেছে। অসমন্বিত তথ্যে দেওয়া ছিল বকেয়া বেতন 5,000 টাকা, ঋণপত্রের বকেয়া সুদ 1,000 টাকা। এটা কিভাবে নির্ণয় করা হয়েছে? এখানে দেখি ঋণপত্রের বকেয়া সুদ নির্ণয় করার জন্য ঋণপত্রের সুদ প্রশ্নে বলা ছিল 6%, পুরো টাকার পরিমাণ কত ছিল? এখানে আরেকটা শূন্য হবে। এখানে ঋণপত্রের সুদ বলা ছিল প্রশ্নে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 6%। তাই এখানে 6% করতে হবে। করার পর ঋণপত্রের সুদ এসেছে কত? 6,000 টাকা। কিন্তু প্রশ্নে ঋণপত্রের প্রদত্ত সুদ দেওয়া ছিল কত? 5,000 টাকা। অর্থাৎ 1,000 টাকা কিন্তু এখনো দেয়া হয় নাই, কিন্তু ঋণপত্রের সুদ আসলে হবে কত? 6,000 টাকা। সেজন্য প্রদত্ত সুদ 6,000 থেকে 5,000 টাকা বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পর ঋণপত্রের বকেয়া সুদ বের হয়েছে 1,000 টাকা। এই ঋণপত্রের বকেয়া সুদই কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায়ে দেখাতে হবে। সেজন্য ঋণপত্রের বকেয়া সুদ লিখে 1,000 টাকা বসানো হয়েছে। এবার সবগুলো টাকার অ্যামাউন্ট যোগ করতে হবে। এখানে চলতি দায় যোগ করার পর পাওয়া গিয়েছে মোট চলতি দায় হচ্ছে 63,000 টাকা। সবগুলো দায়ের অ্যামাউন্ট যোগ করার পর এসেছে 8,34,500 টাকা, যেটা কিন্তু মোট সম্পত্তির ক্ষেত্রেও এসেছিল। এবং উভয় টাকার অ্যামাউন্ট সমান হওয়ার কারণে আমরা ডাবল চিহ্নে হিসাব বন্ধ করে দিব এবং আমরা বুঝে নিব যে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটুকু ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য আরো কিছু হিসাব আমরা দেখিয়ে দিই। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতির উপর বলাই ছিল যে দেনাদারের উপর 5%, সেজন্য 70,000-এর উপর 5% করা হয়েছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এসেছে 3,500 টাকা। একইভাবে অবচয়ের ক্ষেত্রেও সেম। দালান কোঠার এমন বলা ছিল 2,40,000, যেটার উপর 2.5% অবচয় 6,000 টাকা এসেছে। কলক কবজার ক্ষেত্রেও সেম, 60,000-এর উপর 5% 3,000 টাকা। আসবাবপত্রের ক্ষেত্রে 25,000-এর উপর 10% 2,500 টাকা। ইজারা সম্পত্তির অবলোপনের ক্ষেত্রে 25 বছর প্রশ্নে বলাই ছিল পুরা টাকা অ্যামাউন্ট দেওয়া ছিল কত? 50,000 টাকা। 50,000-কে 25 দিয়ে ভাগ করার পর এসেছে 2,000 টাকা। সুনামের অবলোপনের ক্ষেত্রে সুনাম দেওয়া ছিল 70,000 টাকা, তার উপর 10% অবচয় ধরতে বলা হয়েছে বা অবলোপন ধরতে বলা হয়েছে। এই অবলোপন ধরার কারণে আসবে 7,000 টাকা। এবং প্রাথমিক খরচের অবলোপন ঠিক একইভাবে 10% বলার কারণে 50,000 টাকার উপর 10% ধরা হয়েছে এবং যার টাকার অ্যামাউন্ট এসেছে 5,000 টাকা। এই সবগুলো হিসাবই মূলত আর্থিক অবস্থা বিবরণীতে বাদ দিয়ে দেখাতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ এবং সামনের ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ রইল।